স্যার। তো আমরা ওই দিন মনে হয় শেষ করছিলাম, আমরা মনে হয় অনেক দূরই, আর বাকি আমরা আজকে শুরু করব। বাকি অংশটা আমরা আজকে শেষ করতে পারবো না, কারণ অধ্যায়টা অনেক বড়, তারপর অনেক জিনিসগুলো আমি ছেড়ে দিয়েছি, সবগুলোই তো আলোচনা করা সম্ভব হয় না। যতদূর পারা যায় চেষ্টা করছি মূল মূল জিনিসগুলো আমরা তুলে ধরার। ঠিক আছে, তো আরেকবার আমরা শুরু করি। পরিচয়টা আর নতুন করে দিচ্ছি না, তোমরা পরিচয়গুলো দেখে নিবা, স্কিপ করতেছি আমি। ওই আগের অধ্যায় 10 অধ্যায় বিশ্ব পরিবেশের চ্যালেঞ্জ সমূহ অনুধাবন। আজকে আমরা পড়ব বিপজ্জনক বা ক্ষতিকারক বর্জ্য সমূহ। বিপজ্জনক পদার্থ যেমন আমরা হাসপাতাল থেকে বর্জ্যগুলো আসে, তারপর বিভিন্ন কলকারখানার যে বিষাক্ত গ্যাস বের হয় সেগুলো আসে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো জানবো। মানুষ এবং জীব জগতের ক্ষেত্রে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সমূহকে বিপজ্জনক বা ক্ষতিকারক বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ বলা হয়। যেমন আমরা স্বর্ণকারের দোকানে গিয়েছো তোমরা কখনো, নিশ্চয়ই গেছো। স্বর্ণকারের দোকানে কি হয়, ওখানে অ্যাকোয়ারেজিয়া, যেটা 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে ওখানে সোনা গলানোর কাজে তারা কি ব্যবহার করে। ফলে ওই সমস্ত জায়গায় যে সমস্ত গ্যাসগুলো উৎপন্ন হয় সেগুলো খুবই বিষাক্ত। ওখানে প্রচুর নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো উৎপন্ন হয়, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে ওই সমস্ত পদার্থগুলোকে বলা হচ্ছে তোমার কি বিপজ্জনক বা ক্ষতিকারক বর্জ্য পদার্থ। তেল শোধনাগার, ধাতু নিষ্কাশন প্রক্রিয়া, রাসায়নিক দ্রব্য তৈরি কারখানা থেকে উপজাত হিসেবে বিপজ্জনক রাসায়নিক বর্জ্য পদার্থ সমূহ তৈরি হয়ে থাকে, এটা আমরা বললাম। যেমন ধরো ওই যে রাসায়নিক বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়, যেগুলাতে মনে করো একটা রাসায়নিক পদার্থ তৈরি করা আছে, মনে করো অ্যাসিড তৈরি করা আছে, সেখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস সালফিক অ্যাসিডের কারখানায় বের হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অ্যাসিডের কারখানায় বের হয়। তাহলে এই সমস্ত ক্ষতিকারক পদার্থগুলোকে বলা হচ্ছে তোমার কি বিপজ্জনক বা ক্ষতিকারক বর্জ্য। বিভিন্ন কলকারখানা থেকে উপজাত হিসেবে উৎপন্ন ও ভোক্তা কর্তৃক পরিত্যক্ত হয়ে উৎপন্ন বিভিন্ন বিপজ্জনক বর্জ্য পদার্থের তৈরি চিত্র নিম্নে আমরা একটু দেখব। আর বিপজ্জনক বা ক্ষতিকারক পদার্থ সমূহকে 6 ভাগে ভাগ করা হচ্ছে। তো আমরা দেখি, প্রথমে ক নাম্বার আছে ভারী ধাতু, ব্র্যাকেটে আছে সীসা যার প্রতীক হলো লেড পিবি, জিঙ্ক, জ্যাটেন, আর্সেনিক এস ইত্যাদি। খ নাম্বার আছে কৃত্রিম জৈব যৌগ, যেমন পলিক্লোরিনেটেড বাইফিনাল পিসিবিএস, যেটা প্লাস্টিক পদার্থ তৈরি করতে ব্যবহার করা হয়, পিসিবি। ডাইক্লোরো ডাইফেনল ট্রাইক্লোরোইথেন, যেটা সংক্ষেপে ডিডিটি, ডাইক্লোরো ডাইফেনল ট্রাইক্লোরোইথেন। এই ডিডিটিটা হলো মশানাশক হিসেবে ব্যবহার করা হতো, রিসেন্ট এটা ক্ষতিকারক পদার্থ হিসেবে আর খুব বেশি ব্যবহার করা হয় না। ডাইঅক্সিন ইত্যাদি। তারপর আছে পেট্রোলিয়াম শিল্পজাত দ্রব্য, যেমন গ্রিস, তেল, গ্যাসোলিন ইত্যাদি। অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। জৈবিক আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, উদ্ভিদ টক্সিন ইত্যাদি। 4 নম্বর আছে তেজস্ক্রিয় দ্রব্যাদি। এই হলো 6 প্রকারের আমাদের কি বিপজ্জনক পদার্থ সমূহের ভাগ। ছকের মাধ্যমে সংক্ষিপ্ত করে দেখা যাচ্ছে কিভাবে এই পদার্থগুলো আমাদের পরিবেশে আসে উন্মুক্ত হচ্ছে, সেগুলো দেখো। কাঁচামাল আছে, কাঁচামাল থেকে আসলো প্রাথমিক উৎপাদন কাঁচামাল, রাসায়নিক পদার্থ, ধাতু, খনিজ তেল, এগুলো পরবর্তীতে কি বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এই যে এই জায়গাটাতে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো থেকে উৎপন্ন হচ্ছে অম্ল, ক্ষার, ব্যবহৃত দ্রাবক, সায়ানাইড অবশেষ এবং ভারী ধাতু। এই পদার্থগুলো তোমার উৎপন্ন হচ্ছে এই প্রাথমিক উৎপাদক থেকে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ যে সমস্ত আরো বিষাক্ত পদার্থগুলো উৎপন্ন সেগুলো। আবার দ্বিতীয় স্তরে কি আসতেছে, প্লাস্টিক, রাবার, সাবান, কাগজ, এগুলো আবার চলে আসতেছে কি কি বর্জ্য পদার্থ উৎপন্ন করতেছে, রঞ্জক অবশেষ বা রং তৈরির কারখানা থেকে যে অবশেষগুলো পাওয়া যায় সেগুলো হলো রঞ্জক অবশেষ দ্রাবক। তারপর হচ্ছে অম্ল ও ক্ষার, জৈব যৌগ ইত্যাদি। তৃতীয় ধাপের যেটা ভোক্তা থেকে, ভোক্তা মানে আমরা যে পাবলিক আছি, আমরা যে ব্যবহার করার ফলে ফেলে দিই, সেগুলা থেকে কি কি আসতে পারে, যেমন টায়ার, তারপর হচ্ছে প্লাস্টিকের পাত্র, প্রসাধনী সামগ্রী, পরিষ্কারক যৌগ, এগুলা থেকে কি কি উৎপন্ন হয়, রাবার অবশেষ, প্লাস্টিক, তেল ও গ্রিস, পরিষ্কারক দ্রব্য। যেমন আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, ডিটারজেন্ট তো ব্যবহার করে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এগুলো যায় কোথায়, পরবর্তীতে পানিতে আমরা মিশিয়ে এগুলা বিভিন্ন ডোবা, নালা, নদীতে, পুকুরে ইত্যাদিতে যায় জমা হয়। তাহলে এই পদার্থগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। এরপরে বিপজ্জনক বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখবো, কি কি বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা বিপজ্জনক বা ক্ষতিকারক বর্জ্য সমূহ বলতে পারি। যেমন
কোন বর্জ্য পদার্থকে তখনই বিপজ্জনক বলা হবে যখন পদার্থটিতে নিচের কোন একটি বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। বিষক্রিয়া, এ জাতীয় বর্জ্য অনিয়তান্ত্রিক ভাবে অপসারণ বা পরিবহন করলে বিষক্রিয়াযুক্ত এবং পর্যাপ্ত পদার্থকে সৃষ্টি করে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের কি ক্ষতি করে। তার মানে কি ধরনের হতে পারে? যেমন আমরা বিষাক্ত পদার্থ, যেমন আমরা ক্লোরোফর্ম, এটা আমাদের ব্যাঙ অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়। যারা বায়োলজিতে পড়ে বা পড়ছে তারা জানতে পারবে হয়তো ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মটা উপকারী কাজ হলো আমাদেরকে ব্যাঙ অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই পদার্থটা যদি পরিবেশে আসে মিশে, তাহলে মানুষকে অজ্ঞান করা থেকে মারাও মানে মৃত্যু ঘটাতে পারে। তাহলে এটা হলো আরেকটা বিষাক্ত বর্জ্য পদার্থ। প্রজ্বলনকারী, মানে কি আগুন জ্বলে যেতে পারে। এ জাতীয় বর্জ্য সাধারণ ব্যবস্থাপনায় দ্বিগুণ ঝুঁকিপূর্ণ। আগুন কেবল তাৎক্ষণিকভাবে তাপ ও ধোঁয়ার মাধ্যমে তৈরি ক্ষতি করে না, বরং ক্ষতিকারক পদার্থ চারিদিকে ছড়িয়ে যায়। যেমন আমরা এই যে পটকা টটকা, ককটেল টকটেল ইত্যাদি তৈরি করা হয়, সেগুলাতে যদি ওই বিষাক্ত পদার্থগুলো যদি একবার হঠাৎ করে আগুন ধরে যায়, তাহলে কি হবে? চারিপাশে সে বিষাক্ত পদার্থগুলো ছড়িয়ে দিতে পারে। তাহলে ওই সমস্ত পদার্থগুলোকে বলা হবে তোমার কি বিপজ্জনক বা ক্ষতিকারক বর্জ্য সমূহ। যেমন আরো আছে ডিনামাইট, তারপরে আছে আরো টিএনটি, ট্রাইনাইট্রোটলিন ইত্যাদি। ক্ষয়িষ্ণুতা, বর্জ্যের পাত্র বিশেষ ধরনের পদার্থ দিয়ে তৈরি করতে হবে যেন পাত্রকে ক্ষয় করতে না পারে, অথবা বিষক্রিয়া আছে এরূপ পদার্থ দ্রবীভূত করতে না পারে। যেমন আমরা আসি হাইড্রোআয়োডিক অ্যাসিড, এই পদার্থটা যদি আমরা কাঁচের বোতলে রেখে দিই, তাহলে কাঁচের পাত্রটা কি হবে? আস্তে আস্তে গলে যায়, একবারে ফুটো হয়ে অ্যাসিড গুলো চারিপাশে ছড়ায় পড়তে পারে। অর্থাৎ হাইড্রোআয়োডিক অ্যাসিড ওই কাঁচের সাথে বিক্রিয়া করে অন্য পদার্থে রূপান্তরিত হয়। সেজন্য ওই সমস্ত ক্ষয়িষ্ণু জাতীয় পদার্থকে ওই সমস্ত পাত্রে রাখা যাবে না যেগুলো তার সাথে বিক্রিয়া বা কোনো ক্ষতি করতে পারে। বিক্রিয়া, বিস্ফোরণ বলা হচ্ছে এ ধরনের বর্জ্য সাধারণ ব্যবস্থাপনায় অপসারণের সময় বাতাস ও পানির সাথে বিক্রিয়া করে, ফলে আঘাত ও ধাক্কার সৃষ্টি করে, তাপ উৎপাদন করে, বিষক্রিয়াযুক্ত গ্যাস উৎপন্ন করে, এমনকি বিস্ফোরণও ঘটায়। ওই যে বললাম টিএনটি, ডিনামাইট, এই সমস্ত পদার্থগুলোই হলো তোমার কি বিস্ফোরক পদার্থ। এরপর সেই রাসায়নিক কীটনাশক, এটা আমরা সবাই জানি, জমিতে যে পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার কাজে যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয় সেগুলাই হলো আমাকে কেমিক্যাল পেস্টিসাইড। পেস্টিসাইড শব্দটি এসেছে দুটো শব্দ, একটা হলো পেস্ট আর একটা হলো সাইড। পেস্ট হলো ওই সকল উদ্ভিদ বা প্রাণী যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের ক্ষতি সাধন করে থাকে। যেমন আমরা আগাছাগুলোকে বলি, তাহলে আগাছাগুলো আমাদের কি ক্ষতি করে থাকে, তাহলে এগুলাকে আমরা বলবো পেস্ট। আবার বিভিন্ন কীট পতঙ্গ, সেগুলো আমাদের কি জমির ফসল নষ্ট করে, তাহলে এগুলো আমাদের পেস্ট। আর সাইড শব্দটি ল্যাটিন শব্দ সিয়েরো হতে এসেছে, যার অর্থ হলো মেরে ফেলা, টু কিল অর ডিস্ট্রয়। দি ইউএস ফেডারেল এনভায়রনমেন্টাল পেস্টিসাইড কন্ট্রোল অ্যাক্ট, ইংরেজিতে একই নাম দেওয়া আছে, পেস্টিসাইডকে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করেছে। সংজ্ঞায়িত আমরা দেখি পেস্ট প্রতিরোধ করে। পেস্ট আমরা কি বললাম? ক্ষতিকারক উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। তাহলে পেস্ট প্রতিরোধ করতে, ধ্বংস করতে বা এদের তীব্রতা হ্রাস করতে যে সকল বস্তু বা বস্তুর মিশ্রণ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় তোমার কি পেস্টিসাইড। তাহলে আমরা কি বললাম? যে ক্ষতিকারক উদ্ভিদ হোক, ক্ষতিকারক কীট পতঙ্গ হোক, যেগুলো মানুষের ক্ষতি সাধন করে, সেগুলোকে ধ্বংস করার কাজে বা তীব্রতা হ্রাস করার কাজে যে সমস্ত বস্তু বা বস্তুর মিশ্রণ ব্যবহার করি সেগুলোকে বলবো আমরা কি পেস্টিসাইড। এবার পেস্টিসাইডের তালিকা আমরা একটু ছোট করে দেখে নিই। কীটনাশক পেস্ট প্রতিরোধ, ধ্বংস বা এদের তীব্রতা হ্রাস করতে পারে। আমরা বলেছি বিভিন্ন আঙ্গিকে কীটনাশকের শ্রেণীবিন্যাস করা হয় এবং নিম্নে সেগুলোর তালিকা আমরা দেখব। পেস্টের প্রকৃতির উপর ভিত্তি করে নেচার অফ পেস্টিসাইড দেখি। কীটপতঙ্গ নাশক আছে কি কি, দু একটা নাম দেখি আমরা, ডাইমেট্রন, ডায়াজিনন, ফুরাডন ইত্যাদি। 6 নাম্বার আছে ছত্রাকনাশক, ক্যাপটান, কিউপ্রাভিট, এগুলো পদার্থ। যেমন আম গাছের ওই যে মুকুল যখন আসে তখন বিভিন্ন ধরনের ছত্রাক অ্যাটাক করতে পারে, তার জন্য এই ছত্রাকনাশক, এই পদার্থগুলো তোমাকে ব্যবহার করা হয়। আগাছা নাশক, যেটা রেল লাইনের পাশে বিভিন্ন ধরনের আগাছা, যদি রেল লাইনে যদি ঘাস বা অন্যান্য উদ্ভিদ জন্মায়, তাহলে রেল লাইনটা কি আলগা হয়ে যায়, ফলে সেখানে কি হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেজন্য পাথর দিয়ে মাটিটাকে ঢেকে রাখা হয় যেন আগাছা জন্মাতে না পারে। তাছাড়া আরো সাইড গুলোতে ওই আগাছা যেন ওই আস্তে আস্তে ছড়ায় না পড়তে পারে রেল লাইনের কাছাকাছি, ওই জন্য ওই সমস্ত পদার্থগুলোকে, ক্ষতিকারক উদ্ভিদগুলোকে ধ্বংস করার কাজে যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে তোমার কি
আগাছানাশক। কি কি নাম আছে? রনস্টার, 2,4-D, ডালাপন ইত্যাদি। তারপরে আছে ইঁদুর নাশক। আমরা জানি ইঁদুর আমাদের প্রকৃতিতে মানুষের বা কৃষকের অনেক ফসল ক্ষতি সাধন করে থাকে বা খেয়ে নষ্ট করে। এজন্য ইঁদুরটাকে আমরা এই পেস্টের মধ্যে ফেলছি। এখন ইঁদুর নাশক কি কি পদার্থ আছে? লানিরেট, জিঙ্ক ফসফাইড, এগুলো হলো ইঁদুর নাশক। বক্রকৃমি নাশক, ক্লোরোপিক্রিন, নেমাগন ইত্যাদি। বক্রকৃমি কোথায় আছে? এটা মানুষের ক্ষতি করে, তাছাড়া বিভিন্ন ধরনের ফলে আক্রমণ করে এরা নষ্ট করতে পারে। তারপর হচ্ছে মাকড়সা নাশক। মাকড়সানাশক হচ্ছে ইথিয়ন। শৈবাল নাশক সাধারণত ড্রেনে বা পুকুরে এই সমস্ত শৈবাল বেশি হলে এগুলা ব্যবহার করা হয়। অ্যাক্রোলিন, ডাইক্লোন। মলাস্কা নাশক, যেটা শামুক যেটা বলি আমরা, শামুক দ্বারাও কিন্তু আমাদের সাধারণত শামুক এখন খুব বেশি দেখা যায় না, যদি দেখা যায় তাহলে এই ম্যাথিও কার্প এই পদার্থটা ব্যবহার করে ওই শামুক ধ্বংস করা হয়। ব্যাকটেরিয়া নাশক আছে কার্বলিক অ্যাসিড, ট্রাইক্লোসেন ইত্যাদি। মাছি নাশক আছে অ্যাবামিকপিন, অ্যাবসিসিক অ্যাসিড ইত্যাদি। পাখি নাশক অ্যাবিট্রল, অ্যান্ডিন। যেমন গ্রামের যখন গম আবাদ করা হয়, গম যখন প্রথম বোনা হয় তখন দেখা যাচ্ছে গম পাখির আক্রমণে একবারে গম খেয়ে শেষ করে, তখন এই সমস্ত পদার্থগুলো ব্যবহার করা হয়। এবার পেস্টিসাইডের ক্রিয়ার ধরন অনুসারে মোড অফ অ্যাকশন। পাকস্থলীতে বিষ ক্রিয়া যে সমস্ত করে সেগুলো হলো তোমার কি এগুলো কি কি আছে? বিএইচসি, ডিডিটি, যেটা আমরা একটু বলছি একবার, ডিডিটি পুরো নাম। তারপরে স্পর্শ ইনসেকটিসাইড, তার মানে স্পর্শ করার সাথে সাথে এগুলা অ্যাক্টিভ হবে এবং ওই সমস্ত কীটপতঙ্গকে মেরে ফেলতে পারে অথবা দুর্বল করে দিতে পারে। কি কি আছে? ডিএসসি সংক্ষিপ্ত নাম, ডিডিটি, অ্যালড্রিন, ফিউমিগান্ট। এর মধ্যে কি কি আছে? বিএসসি আছে, এসসিএন, হাইড্রোসানিক অ্যাসিড, কার্বন ডাইসালফাইড আছে ইত্যাদি। এবার পেস্টিসাইডের রাসায়নিক গঠন অনুসারে অজৈব পেস্টিসাইড, যেগুলো জৈব পদার্থ থাকবে না সেগুলোকে বলা হবে অজৈব। কি কি আছে? আর্সেনেট, লেড আর্সেনেট, PbHAs, ASO4, আর্সেনাস অক্সাইড, As2O3, সোডিয়াম আর্সেনাইড, Na3ASO3, প্যারিস্ক্রিন, কপার অ্যাসিটো আর্সেনেট, সায়ানাইড যৌগ, মার্কিউরিক সায়ানাইড, সালফার ও সালফার যৌগ হচ্ছে বরডিউমিস্টন, কপার সালফেট এবং কপার কিউপ্রিক হাইড্রোক্সাইড এর মিশ্রণকে বলা হয় কি? বরডিউমিস্টন। এবার জৈব পেস্টিসাইড, উদ্ভিদের যৌগ, তামাক গাছের নিকোটিন, চন্দ্রমল্লিকার পাইরিথ্রাস। তামাক গাছের নিকোটিন মানে তামাকের যদি উদ্ভিদকে গুঁড়া করে সেটা যদি আমরা ধানের জমিতে স্প্রে করি বা ছিটায় দেওয়া হয় তাহলে দেখা যাবে পোকামাকড় টোটালি দূরে চলে যাবে, তার মানে ওখানে আর থাকতেই পারবে না তামাকের গন্ধে। মানুষে থাকতে পারে না, সেখানে আমরা উদ্ভিদের মানে ক্ষতিকারক পোকা তো থাকতেই পারবে না। প্রাণী যৌগ আছে কড লিভার ওয়েল, যেটা তিমি মাছের লিভারে পাওয়া যায়। সংশ্লেষিত পেস্টিসাইড কি আছে? ক্লোরিনযুক্ত যৌগ, ফসফেট যৌগ, কার্বামেট যৌগ ইত্যাদি। বাংলাদেশের কীটনাশক দূষণের কারণ কি কি কারণে আমাদের কীটনাশক বাংলাদেশে বেশি ব্যবহৃত হচ্ছে এবং দূষণ হচ্ছে সেটা আমরা এখন দেখব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি। বাংলাদেশের প্রায় 60% লোক আমাদের এখন কৃষির সাথে জড়িত, তারও বেশি তার কম না। কারণ আমাদের অধিকাংশ লোকই কৃষক, যদিও এখন কৃষকের সংখ্যা কমে যাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার অধিক চাহিদার ফলে অল্প পরিশ্রমে অধিক ফসল প্রাপ্তির জন্য নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটেছে। কৃষিকাজে পরিবেশে ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার হচ্ছে। নিম্নলিখিত ভাবে কীটনাশক দূষণ ঘটে থাকে। দেখে নিই। কৃষিকাজে ক্ষতিকর কীটপতঙ্গ দমনে আগাছা ও ইঁদুরনাশক হিসেবে কীটনাশকটি ব্যবহৃত হচ্ছে। এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, কারণ এখন কীটপতঙ্গ নাশক পদার্থ ছাড়া কোনো ফসলই আবাদ করা সম্ভব হচ্ছে না। পোকামাকড়, ইঁদুর, আগাছা সবকিছুতে আমরা এখন কীটনাশক ব্যবহার করে থাকি। শস্য সংরক্ষণাগারে ফসলকে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ ফুডের গোডাউন, খাদ্য গুদামের মধ্যে দীর্ঘ সময় ধরে ফসলকে অর্থাৎ শস্যকে সংরক্ষণ করার কাজে তোমার কি কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কাঠ জাতীয় পদার্থকে কাঠ ক্ষয়কারী পোকার হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ আমরা ঘুনে বলি যে শুকনো কাঠে ব্যবহার করে আমরা একটা বিষ জাতীয় আর্সেনিক বিষ জাতীয় পদার্থ ব্যবহার করে, তোমরা দেখে দেখবা ওই যে পল্লী বিদ্যুতের কাঠের পিলা কোনো পোকা টোকা আক্রমণ করে না। এগুলাতে কি করা হয়? এই পোকাগুলোকে ধ্বংস করার কাজে আর্সেনিক জাতীয় পদার্থ এবং
আসছে আমরা, তাহলে ওই পলির ভিতরে যে পিলারে পোকা লাগে না। পোকা না লাগার কারণ কি? আর্সেনিকের যৌগ, এই যৌগটা একটা পুকুরের পানিতে, সেটা মাছ নাই, এরকম পুকুরের পানিতে কি করা হয়, মিশানো হয়। মিশানোর পরে সেই কাঠের পিলার গুলোকে বেশ 15 থেকে 20 দিন ধরে ডুবিয়ে রাখা হয়। ফলে ওই ডুবিয়ে রাখার ফলে আর্সেনিক যৌগগুলো তোমার কেউ কাঠের মধ্যে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার ফলে পরবর্তীতে এই বিশেষ জন্য কোনো পোকাই সেই কাঠকে আক্রমণ করতে পারে না, এবং দীর্ঘদিন ধরে এই পোকা মুক্ত থাকে এই কাঠের পিলার। মজা পুকুর বা অসংরক্ষিত পুকুরে মাছ চাষের উপযোগী করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়। তোমরা সবাই জানো যে রাক্ষসের কিছু মাছ আমাদের পুকুরের পানিতে থাকতেই পারে, সেজন্য ওই রাক্ষসী মাছকে মারার জন্য এখন কীটনাশক ব্যবহার করে আমরা কি করি, ওই রাক্ষসী মাছগুলো মেরে ফেলি। সিটি কর্পোরেশন শহর বিশুদ্ধকরণে বিশেষভাবে মশা দমন ও ড্রেনেজ সিস্টেম সচল রাখতে কীটনাশক ব্যবহার করা হয়। খাদ্যাভাব পূরণের জন্য যেসব উচ্চ ফলনশীল ফসল ফলানো হয়, অর্থাৎ এখন আমরা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে যে সমস্ত ধান আমাদের আবার তৈরি করা হয়েছে বা উদ্ভাবন করা হয়েছে, সেগুলো সবগুলোই কিন্তু খুব সহজে পোকামাকড়ের আক্রমণ ঘটে। এই জন্য এই পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করে থাকি। কারণ এই ফসলগুলো কি হয়, যে কচি পাতা থাকে, বৃদ্ধি খুব দ্রুত বর্ধনশীল, এবং ওই কচি পাতাকে খাওয়ার জন্যই পোকামাকড়ের আক্রমণটি বেশি ঘটে, এবং এই জন্য আজকাল কীটনাশক ছাড়া কোনো ফসলই ফলানো সম্ভব হচ্ছে না। এবং কীটনাশক ব্যাপারে এবার সুবিধা অসুবিধা, সুবিধা যেমন আমরা পাচ্ছি, অসুবিধাও কিছু, অসুবিধা বুঝে গেছে, তারপর আমরা একটু আলাদা করে করবো। কীটনাশক ব্যবহার করে কীট পতঙ্গের দমন, খাদ্য শস্যের রোগ ব্যাধি প্রতিরোধ, অধিক ফসল উৎপাদন ও বীজ সংরক্ষণ ছাড়াও মৎস্য পালন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব করে ওঠে। আমরা একটু তালিকা আকারে করি, পয়েন্ট আকারে। রাসায়নিক কীটনাশক কীট পতঙ্গের হাত হতে খাদ্য শস্যকে রক্ষা করে, আমরা জানি এটা। মৎস্য চাষের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য কীটনাশক ব্যবহার করা হয়। ওই যে মজা পুকুর যেটা বললাম, মশা দমন ও বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড়ের দমনের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। উন্নত মানের বীজ উৎপাদনের ও সংরক্ষণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। কাঠ এবং কাঠ জাতীয় দ্রব্য সংরক্ষণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়, যেটা আমরা বললাম পিলার ইত্যাদি। এবার ক্ষতিকারক অসুবিধা জিনিস, ক্ষতিকারক দিকগুলো। কীটনাশক যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি অন্যদিকে পরিবেশের দূষণে অন্যতম ভূমিকা রাখছে। কি কি আছে? ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে উপকারী কীট পতঙ্গ আমাদের মারা যায়। যেমন আমাদের ফড়িংটা কিন্তু বড় বড় ফড়িং গুলো কীট পতঙ্গকে, ক্ষতিকারক কীট পতঙ্গকে মেরে খায়। কিন্তু দেখা যায় যে ওই সমস্ত জায়গায় যদি বিষ প্রয়োগ করা হয়, ওই ক্ষতিকারক কীট পতঙ্গের সাথে সাথে উপকারী কীট পতঙ্গ আমাদেরকে মারা যায়। কীটনাশকের ফলে পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ সামগ্রিক পরিবেশকে দূষিত হয়ে থাকে। পরিবেশের দূষণের ফলে মানুষ বা উদ্ভিদ তথা অন্যান্য জীবজগতের উপর খারাপ প্রভাব পড়ে। কীটনাশকের খাদ্য দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। এবার আসে কীটনাশকের কুফল হতে বাঁচার উপায় ছিল। কি করে কীটনাশকে আমরা বাঁচতে পারি? পোকা ও রোগ আক্রমণের সম্ভাবনা নির্ভর করে বায়ু প্রবাহ, তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের উপর। সুতরাং আবহাওয়া ও বালাই আক্রমণের পূর্বাভাস সময় মতো কৃষকদের জানাতে হবে। অর্থাৎ যদি আমরা সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে আমরা কৃষককে অবহিত করতে পারি এই সময় পোকামাকড়ের আক্রমণ বেশি হতে পারে, সুতরাং এই সময় প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের নিতে হবে, তাহলে অনেকটাই পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের জমির ফসলকে রক্ষা করতে পারে। বালাইনাশক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অর্থাৎ যেমন আলু ফাঁপ পেতে আমরা কীটপতঙ্গ মারতে পারি। কীটনাশক ব্যবহারের জন্য যে নিয়ম ও আইনগুলো দেশে প্রচলিত আছে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। অর্থাৎ কিভাবে স্প্রে করতে হবে, কতটুকু পরিমাণে স্প্রে করতে হবে, যাতে মানুষের ক্ষতিগ্রস্ত না হয় এবং ধানের বা ফসলের জন্য খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো যেগুলো আইন বা নিয়ম মেনে আছে সেগুলো নিয়ম মেনে চলতে হবে। বালাইনাশক ব্যবহারের সময় নিরাপদ পোশাক পরে, অর্থাৎ যে স্প্রে করবে তাকে অবশ্যই নিরাপদ পোশাক পরিধান করতে হবে, যাতে তার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কৃষক, গবেষক, বালাইনাশক প্রস্তুতকারী, ডিলার, সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, অর্থাৎ এই সমস্ত ক্ষতিকারক পদার্থ যে পরিবেশ তথা মানুষের বা জীবের ক্ষতি সাধন করে, সেগুলো সবাইকে অবহিত করতে হবে। ফসলের ক্ষতিকারক পোকামাকড়ের রাত্রে বেলা আলোর তাপ পেতে দমন করা যেতে পারে, যেটা একটু বলছি। ফসলের জমিতে পাখি বসার জন্য জমির আলের মধ্যে খুঁটি পেতে রাখতে হবে, অথবা গাছ লাগানো যেতে পারে, যেন পাখি বসতে পারে এবং ক্ষতিকারক পোকামাকড় তারা ধরে ধরে খেতে দেয়।
তেজস্ক্রিয় দূষণ বলি আমরা। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের প্রাকৃতিকভাবে প্রাপ্ত অসতর্ক ব্যবহার এবং প্রক্রিয়াকরণ ও কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় আমরা পদার্থ সবাই জানি যে যে সমস্ত পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। আর তেজস্ক্রিয় পদার্থের যে তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে যে দূষণটা ঘটে তাকে আমরা বলি তেজস্ক্রিয় দূষণ। এগুলো কিভাবে আসতে পারে? অসতর্ক ব্যবহার, প্রক্রিয়াকরণ ও কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় পদার্থের অসতর্ক উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারের সময় তেজস্ক্রিয় রশ্মির বিকিরণজনিত কারণে পরিবেশের অনভিপ্রেত পরিবর্তন ঘটে, তাকে তেজস্ক্রিয় দূষণ বলে। এবার তেজস্ক্রিয় দূষণ উৎস আমরা একটু জানি। প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উভয় উৎসই তেজস্ক্রিয় দূষণের জন্য দায়ী। বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উৎস এবং তেজস্ক্রিয় রশ্মি বিকিরণকারী তেজস্ক্রিয় পদার্থের নাম তালিকায় উল্লেখ করা হবে। আমাদের তালিকাতে নাম করতে সবটা একটু দেখে নিও। প্রাকৃতিক আছে ক, আর ক আছে মনুষ্য সৃষ্ট। ক এর মধ্যে আছে বায়ুমণ্ডল, মহাজাগতিক রশ্মি, কার্বন 14, তারপর আছে হাইড্রোজেন 3, ট্রিটিয়াম। বায়ুমণ্ডল অর্থাৎ পানিতে আছে রেডন 222, রেডিয়াম 226, রেডিয়াম 228। পৃথিবীর ক্রাস্ট, এটা ইম্পর্টেন্ট জিনিস, ইউরেনিয়াম 235, বেরিয়াম 142, ট্রিটিয়াম 91, ল্যান্থেনিয়াম 142, পটাশিয়াম 40, রুবিডিয়াম 87 ইত্যাদি পদার্থগুলো একসাথে বলা হয় পৃথিবীর ক্রাস্ট। অর্থাৎ এই পদার্থগুলো ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ক্ষতিকারকটা বেশি করে বলে এদেরকে পৃথিবীর ক্রাস্ট বলা হয়ে থাকে। বাকিগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্কিপ করতেছি এটা। তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ বলে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? তিনটি উপায় নিয়ন্ত্রণ করা যায়। একটা হলো আইনসম্মত উপায়, অর্থাৎ যে আইন আছে সেটা সবাই যদি সঠিকভাবে আমরা মেনে চলি তাহলে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কি কি আছে দেখি আমরা। পানীয় জল এবং খাদ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি সম্পর্কে অবহিত করা এবং পরিমাণ নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা। কত পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটা মানুষের জন্য সহনীয় হবে সেটা সুনিশ্চিত করতে হবে। সক্রিয় তেজস্ক্রিয় পদার্থ সম্পদ বর্জ্য পদার্থ পরিবেশে নিক্ষেপের পূর্বে প্রক্রিয়াকরণ করা বা বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয় পদার্থকে নিক্ষেপের পূর্বে পৃথক করা। অর্থাৎ যেগুলো বর্জ্য পদার্থ আমাদের তেজস্ক্রিয় কারখানা থেকে আসবে, যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেগুলো আগে পরীক্ষা করে যদি বেশি থাকে সেগুলোকে প্রক্রিয়াকরণ করে বর্জ্য পদার্থ থেকে আলাদা করতে হবে তেজস্ক্রিয় পদার্থগুলোকে, তারপর সেগুলো পরিবেশে কি মুক্তভাবে ছেড়ে দেওয়া যেতে পারে। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে শিল্প সংস্থা এবং প্ল্যান্ট স্থাপনের পূর্বে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র দেওয়া। অর্থাৎ যেখানে সেখানে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে শিল্প সংস্থা স্থাপন করা যাবে। শিল্প সংস্থা, ল্যাবরেটরি এবং হাসপাতাল প্রভৃতিতে তেজস্ক্রিয় পদার্থ নিয়ন্ত্রণ সম্পর্কে সুনিশ্চিত করতে হবে যেন ক্ষতিকারক পদার্থগুলো মানুষের জন্য খুব বেশি বিপদের কারণ না হয়। প্রযুক্তিগত উপায় মানুষের বহিস্থ অন্তঃস্থ তেজস্ক্রিয় সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে আমরা দেখি। তেজস্ক্রিয় পদার্থ সম্পন্ন শিল্পজাত বর্জ্য পদার্থের উপযুক্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তেজস্ক্রিয় দূষণ হ্রাস করা সম্ভব। কি বলছে যে সমস্ত শিল্প কারখানায় তেজস্ক্রিয় পদার্থ আমাদেরকে ব্যবহার করা হয় বা প্রক্রিয়াকরণ করা হয় সেগুলাতে আমাদের কি করতে হবে? ওখানে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাটা আমাদের কার্যকর করতে হবে। বর্জ্য পদার্থে উপস্থিত তেজস্ক্রিয় পদার্থের মৃদু সক্রিয়তা থাকলে বর্জ্য পদার্থকে কিছুদিন সঞ্চিত রেখে আমাদের তেজস্ক্রিয় পদার্থ রশ্মিগুলোকে বিকিরিত করে কমাই দিতে হবে তার ক্ষমতাটা, যাতে পরিবেশে নিক্ষেপের পূর্বে বর্জ্য পদার্থের তেজস্ক্রিয়তা সক্রিয়তা কি হ্রাস পায়। কিন্তু বর্জ্য পদার্থের তেজস্ক্রিয় সক্রিয়তা অধিক হলে উপযুক্ত প্রক্রিয়াকরণের পর সমুদ্র বা নদীতে নিক্ষেপ করা উচিত। এই প্রসঙ্গে উল্লেখ করছে তঞ্চন, অধঃক্ষেপণ বা আয়ন বিনিময় পদ্ধতিতে বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় পদার্থকে কঠিন আকারে পৃথক করার পর বিশেষ সুরক্ষিত উপায়ে সঞ্চিত করা বা মৃত্তিকায় পুঁতে ফেলা প্রয়োজন। অধুনা উন্নত প্রযুক্তির সাহায্যে সঞ্চিত স্থানের মৃত্তিকায় তড়িৎ প্রবাহিত করে সক্রিয় তেজস্ক্রিয় পদার্থকে কাঁচ বা সিরামিক সদৃশ পদার্থে রূপান্তরিত করা যায়। ফলে কাঁচ বা সিরামিক পদার্থ থেকে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত হয়ে মৃত্তিকা পানিতে সংগ্রহ। অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ যে বর্জ্য পদার্থ যদি আমরা কাঁচ বা সিরামিক পদার্থের সাথে মিক্স করে আমরা তার মধ্যে আটকে রাখতে পারি তাহলে সেখান থেকে আর তেজস্ক্রিয় বিকৃত হতে পারবে না। এই পদ্ধতিতে অনেকটাই কার্যকর প্রক্রিয়া। তাছাড়া আরেকটা পদ্ধতি করা যেতে পারে, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলোকে ড্রামের মধ্যে, স্টিলের ড্রামের মধ্যে ঢুকিয়ে গভীর সমুদ্রে নিয়ে যায়, তারপর সেখানে নিক্ষেপ করা যেতে পারে। ফলে প্রায় 1830 মিটার গভীরতা বেশি বা তার 1830 মিটার গভীরতা বা তার বেশি, ফলে আর সেখান থেকে আর ওই সমস্ত পদার্থগুলো প্রকৃতিতে ক্ষতি করতে পারে।
তেজস্ক্রিয় আকরিক মাইনিং, প্রক্রিয়াকরণ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন সহ উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হচ্ছে। যেমন কি হতে পারে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলান্ট মানে কি ঠান্ডা করা কাজ এবং অন্যান্য নিয়ন্ত্রণ। যেসব কর্মস্থলে ডিপ্রেশনের কারণে তেজস্ক্রিয় পদার্থের সংক্রমণ বেশি, স্থানে ভেন্টিলেশন বা উঁচু চিমনি ব্যবহার করে তেজস্ক্রিয়, অর্থাৎ ইটের চিমনি ভাটা থেকে অনেক উঁচু করা হয়। কারণ কি, যে সমস্ত ক্ষতিকারক পদার্থ, ধোঁয়া, ছাই এগুলো চিমনি দিয়ে বের হয়, সেগুলোর জন্য অনেক দূর পর্যন্ত ছড়াই দিতে পারে এবং ঘনত্বটা কমে যায়, ফলে ক্ষতিটা কম হবে। ঠিক একই রকম এখানেও পদ্ধতি ব্যবহার করে উঁচু চিমনি ব্যবহার করেও হ্রাস করা যেতে পারে। তেজস্ক্রিয়তার উৎস থেকে কাজ করার দূরত্ব বৃদ্ধি করে তেজস্ক্রিয়তার সংখ্যা হ্রাস করা যেতে পারে। তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার সময় তেজস্ক্রিয়তা প্রতিহত করার আবরণ বা বর্ণ ব্যবহার করেও ব্যক্তিগত স্তরে সংক্রমণের মাত্রা হ্রাস করা সম্ভব। ব্যক্তিগত উপায়টা আমরা সবাই নিজে নিজে যদি সচেতন হই তাহলে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা বহিষ্ঠ তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ, পেশাগত প্রকটে তেজস্ক্রিয়তার সংখ্যা খুবই বেশি, তাই নিম্নবর্ণিত ব্যক্তিগত উপায় অবলম্বন করে পেশাগত কাজে বহিষ্ঠ সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। কি যেসব পেশাগত কাজে বহিষ্ঠ সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ওই সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন করার জন্য অধিক সংখ্যায় শ্রমজীবী মানুষকে লিপ্ত করে তেজস্ক্রিয়তা প্রকটের সংখ্যা কমানো যায়। প্রকটের সময় করলে তেজস্ক্রিয় সংখ্যা, অর্থাৎ একটা কাজ করতে যদি দীর্ঘক্ষণ ধরে একটা মানুষ বেশিক্ষণ ধরে থাকে তাহলে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রাটা বেশি হবে। যদি অল্প সময় কাজটা সম্পাদন করতে তাহলে অল্প আমাদের সংক্রমিত হবে। এই জন্য বেশি পরিমাণে লোক নিয়োগ করে সেখানকার কাজটা দ্রুত শেষ করে আমাদের তেজস্ক্রিয় মাত্রাটা কি কমানো সম্ভব। অন্তঃস্থ তেজস্ক্রিয় দূষণ, এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা করতে পারি। কি কাজ করার অভ্যাস বা গৃহে উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে, অর্থাৎ যখন বাসে ঢুকবো কাপড় চোপড় ভালো করে ওয়াশ করতে হবে, সেগুলা বাইরে। তাছাড়া সংক্রমিত ঘরে ধূমপান, খাদ্য খাওয়া, কোনো কিছু পান করা, এগুলো টোটালি ওখানে করা যাবে না। তাহলে আমরা ব্যক্তিগতভাবে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো। অন্তঃস্থ সংক্রমণ বা এবং ত্বকীয় সংক্রমণ হ্রাস করার জন্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার সময় মুখোশ বা মাস্ক ব্যবহার করতে হবে, মাথা ও ঘাড়ের বস্ত্রাবরণ বুট ব্যবহার করতে হবে, দেহাবরণ অর্থাৎ বিশেষ ধরনের পোশাক করতে হবে, বুট, টুপি ইত্যাদি ব্যবহার করা অতি আবশ্যক। আমরা আজকে এ পর্যন্তই রাখলাম, আমরা বাকিটা আগামী দিনে আমরা শেষ করব। তো আমরা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করলাম, আমরা আগামী দিনে বাকি অংশটা আবার করবো, আরেকদিন আমাদের সময় লাগবে। তো সবাইকে ধন্যবাদ।